This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দাবা খেলার দৃশ্যটা দেখছিলাম আর আমার মনে পড়ে যাচ্ছিল শতরঞ্জকে খিলাড়ির সেই দৃশ্যটা, বা আরও সুনির্দিষ্ট করে বললে গল্পটা। মির্জা আলী আর মীর আলী দুই বন্ধু যখন আওধের পতন ঘটছে ইংরেজদের কাছে, তখন বসে বসে দাবা খেলছিলেন। গোটা পৃথিবীতে কি হচ্ছে, চারপাশে কি হচ্ছে সেটা ভুলে দাবা খেলছিলেন। আসলে দাবা খেলাটা সেটা একটা অদ্ভুত জিনিস, জানেন তো, যে এটা হয়তো মাঝে মধ্যে গড়ার রাস্তা খুঁজে দেয়, আবার কখনো কখনো ভাঙার রাস্তাও খুঁজে দেয়। এই যে দেখুন, আওধের ওই দুজন যখন তারা দাবা খেলায় ব্যস্ত ছিলেন, তার মধ্যে দেখলেন যে হঠাৎ করেই তাদের হাত থেকে যাবতীয় ক্ষমতা তাদের রাজ্যটাই হয়তো বেহাত হয়ে চলে গেছে। আবার কখনো কখনো দাবার চালের মধ্যে দিয়েই রাজ্য দখলও হয়ে যায়। তার প্রচুর উদাহরণ রয়েছে এবং সদ্য সেই উদাহরণের আরেকটা নবতম সংযোজন, সেটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই এতগুলো কথা যে ছবিটা দেখে মনে হলো, যেটা আপনাদের দেখালাম আর কি শুরুতে, সেখানে যে দুজন খেলছিলেন তার মধ্যে একজন, তিনি যথার্থ দাবারু, নরওয়ে দাবায় জেতা, ভারতের এই মুহূর্তে সব থেকে নাম করা, সব থেকে প্রতিশ্রুতিবান দাবারু প্রজ্ঞানন্দ। আর তিনি ওই যার সাথে খেলছিলেন, তিনি কে? তামিলনাড়ুর সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং অবশ্যই বিখ্যাত ফিল্ম স্টার সি জোসেফ বিজয়। এবার দেখুন সব কিরকম মিলে যাচ্ছে না? দাবা আছে, দাবারু আছে, সিনেমাও আছে এবং তার সাথে রাজ্যপাটের বিষয়টাও রয়েছে। কারণ যখন একজন মুখ্যমন্ত্রী তিনি দাবা খেলেন, তখন তো ধরতে হবে যে তিনি ওই দাবার মতো করেই বাকি সব চালগুলোকে ঠিকঠাক করার তার যে অভ্যেস বা তার দায়িত্ব, সেটাকেই শান দিয়ে নিচ্ছেন। এই ঘটনাচক্রে বিজয়কে হারাতে প্রজ্ঞানন্দকে বিশেষ বেগ পেতে হয়নি, কারণ সেটা বিজয়ই বলে দিয়েছেন কারণটা, যে প্রথম চাল থেকেই নাকি ভারতের এই গ্র্যান্ড মাস্টার মাথার ভেতর কিভাবে কিস্তি মাত করবেন সেটা ছকে ফেলেছিলেন এবং তার তুলনায় তিনি দাবায় যে পারদর্শী নন, আনাড়ি, এটাও তার স্বীকার করে নিতে কোনো রকম দ্বিধা ছিল না। সুতরাং হাতটা মানে ঠিকঠাক দাবারুর সামনে পড়লে, ঠিকঠাক চাল পড়লে যে হেরে যেতে হয়, সেটা কি এইটা দেখে বোঝা যাচ্ছে না? দেখুন 2026 দাঁড়িয়ে পরপর যে ঘটনাগুলো ঘটছে না, তাতে আপনাদের এই ভারতের এই রাজনৈতিক রঙ্গমঞ্চটা বা আমাদের এই বাংলার রঙ্গমঞ্চটা, রাজনৈতিক রঙ্গমঞ্চ, এটাকে যদি আপনাদের একটা শতরঞ্জ বলে মনে হয়, দাবার 64 ঘর বলে মনে হয়, তাহলে খুব দোষ দেওয়া যাবে কি? একের পর এক চাল পড়ছে আর কীভাবে পালা বদলে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, এর মধ্যে সবটা রয়েছে। দাবা খেলতে বসে ভুলে গিয়ে চারপাশ ঠিকঠাকভাবে মাথাটা কাজে না লাগালে, কোন পরিপ্রেক্ষিতে কোন সময় কীভাবে খেলছি, তখন যে রাজ্য হাতছাড়া হয়, আজকে তার উদাহরণ রয়েছে। আবার দাবা খেলতে বসে সেই শতরঞ্জ কা খেলের মধ্যে শতরঞ্জ কা খিলাড়িরা যদি ঠিক চালগুলো দেয়, তাহলে যে সাম্রাজ্যটা তাদের হাতের মুঠোয় চলে আসতে পারে, তারও উদাহরণ রয়েছে। 2024 সালের কথা মনে পড়ছে। সেবার লোকসভা ভোটের পর একটা সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন যে রাজনীতিটা হলো দাবার মতো,
মতো রাজনীতিতেও ওই পরের কথা ভেবে প্রত্যেকটা চাল চালা হয় বলেছিলেন বটে। এবং রাজনীতির ভেতরের লোক তিনি, একটা এরকম সর্বভারতীয় পার্টির এখন শীর্ষস্থানীয় নেতা, তিনি বললে তো মানতেই হবে ব্যাপারটা যে তারাও ওই একইভাবে, মানে এটা শুধু আমাদের ধারণা নয় বা ওই সত্যজিৎ রায়ের সিনেমা দেখে বোঝা বিষয়টা নয়, প্রকৃতপক্ষেই হ্যাঁ রাজনীতিকরা তারা দাবারু এবং তারা রাজনীতিটাকে দাবার মতোই দেখেন, সেইভাবেই গুটিগুলো চালেন। ফলে আমাদের ধারণাটা এক্ষেত্রে ঠিক ধরে নিচ্ছি, এবং সেটা যে ঠিক দেখুন, এই বাংলায় নতুন সরকার গঠনের ঠিক 1 মাসের মাথায় তৃণমূলের হাল দেখে মনে হচ্ছে রাজনীতি দাবা না হয়ে যেতেই পারে, এটা অবশ্যই দাবা। 3রা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 58 জন স্পিকারকে চিঠি দিয়েছিলেন। কি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আসলে বকলমে তৃণমূল দলটারই, তৃণমূলের পরিষদীয় দলটারই দখল নিয়ে নিলেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কর্তৃত্ব প্রায় অস্বীকার করেই তাদের দলটাকেই হাইজ্যাক করে নিলেন, এবং এমন সুচারুভাবে করলেন মনে হচ্ছিল এর পেছনে অনেক দাবার চাল লুকিয়ে রয়েছে। এবার তাদের সেই সময়ে দাবিতে সাড়া দিয়েছিলেন বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু, এবং তৃণমূলের ওই 58 বিধায়কের দাবি মেনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতার স্বীকৃতিও দিয়ে দেন অধ্যক্ষ। তারপরে সদ্য এবার হাইকোর্টে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা বলতে যে ওই সিদ্ধান্তটা ঠিক নয়, ওটা ভুল। মানে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা চাল হতে পারে, অর্থাৎ ঋতব্রতরা কিছু চাল দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা চাল দিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি কি তারা সব চাল দিচ্ছিলেন বা চালাচালি হচ্ছিল, নাকি আসলে তারা সবাই ঘুঁটি ছিলেন। সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় চালটা কি দিল্লির চালের কথা ভেবেই দেওয়া হয়েছিল, ঋতব্রতকে এগিয়ে দেওয়া হয়েছিল। ঋতব্রত আসলে একজন ঘুঁটি। এটা কেন বলছি, সেদিনের কথা ভুলে যান, কাট্টু আজকে চলে যান দিল্লিতে আজ তৃণমূলের 20 জন সাংসদ লোকসভা স্পিকারকে ঠিক একইভাবে তো একটা চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে তারা দাবি করেছেন তারাই আসল, তারাই আগমার্কা তৃণমূল, এবং জানিয়েছেন যে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানেন না। এবং তার থেকেও বড় কথা, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মেয়ে মাথায় রেখে আর কি, তারা কোন জোটের অন্তর্ভুক্ত ছিলেন? ইন্ডি জোটের। আর এই নতুন তৃণমূল মানে এই 20 জন যারা এখন এই তৃণমূলের ব্লক কথাটা খুব চলছে আর কি, নতুন নতুন ব্লক তৈরি হচ্ছে, তো সেরকম এই ব্লক তারা কি জানালেন? তারা এনডিএতে শরিক হতে চান, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে তারা যোগ দিতে চান। একদম ইন্ডি জোটের সম্পূর্ণ উল্টো দিকে। এদেরই অন্যতম বা এই মুহূর্তে যাকে সবার আগে দেখা যাচ্ছে, যাকে সামনে দেখা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, দীর্ঘদিনের রাজনীতিক। তিনি কি বলেছেন? বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের রায় দেখে তাদের মনে হয়েছে এনডিএর সঙ্গে থাকাটাই তাদের কর্তব্য। ভালো করে খেয়াল করে দেখুন, সিদ্ধান্ত তার মানে তারা নেননি, সিদ্ধান্ত কে নিয়েছে? বাংলার মানুষ। পুরো দায়টা, পুরো বোকাতটা বাংলার মানুষের বেছে নিয়েছেন, এবং নিয়ে তারা যে একদম সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো দিকে গেলেন। এতদিন ধরে তৃণমূল যা করছিল, যা বলছিল, যে পথে হাঁটছিল, তার সম্পূর্ণ উল্টো রাস্তায় চলে গেলেন। সেটা কেন? তাদের কোনোভাবে কেউ স্বার্থপর, সুবিধাবাদী বা তারা সুযোগ বুঝে দল বদলাচ্ছে এরকম কিচ্ছু বলতে পারবেন না, কারণ তারা সামনে রেখে দিয়েছেন বাংলার মানুষকে। দেখুন, লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল এই মুহূর্তে 28, 29 ছিলেন, একজন মারা গেছেন, সুতরাং 28। এবার তার মধ্যে 20 জন একদিকে চলে গেলেন, মানে লোকসভায় তৃণমূলের মোট সাংসদের 2/3 বেশি সাংসদ একদিকে চলে গেলেন।
যেহেতু 2/3 শক্তি তাদের দিকে, তাই তারা যতই আলাদা ব্লক তৈরি করুন, তাদের বিরুদ্ধে ওই দলত্যাগ বিরোধী আইনটা কোনোভাবেই কার্যকর হবে না, এইরকম কোনো আবেদন করতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দ্বিতীয়ত, যেহেতু এই 20 জন সাংসদ বলছেন যে বাংলায় বিজেপির প্রতি মানুষের প্রবল সমর্থন দেখে তাদের এনডিএ শরিক হওয়ার উপলব্ধি হয়েছে, সুতরাং তাদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে গেলে বাংলার মানুষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই সবের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে তিনি হয়তো দাবা খেলছিলেন, চোখ কান খুলে রেখে চারপাশের পারিপার্শ্বিক বিষয় টিষয়গুলো মাথায় রেখে তিনি খেলছিলেন না, যার জন্য শুধু ভোটটা, এখানে এই বিধানসভা ভোটটা তিনি বিজেপির কাছে হারেননি, দাবার বোর্ডেও হেরেছেন। কেন? কারণ রাজনীতিতেও যে ওই দাবার মতো পরের পর ভেবে, পরের চালটার কথা ভেবে আগে চাল দেওয়া হয়, সেটা তৃণমূলের ওই 20 জন বিদ্রোহী সাংসদের বার্তাতেই লুকিয়ে রয়েছে। টিএমসি থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে আমরা আলাদা এখন বুঝতে চাই, কারণ আমাদের যেটা হচ্ছে যে যে আমাদের ক্ষোভগুলো ছিল সেইগুলো আমরা অনেকদিন ধরে নিজেদের মধ্যে বলা বলি করেছি, দলকে বলার চেষ্টা করেছি, তো সেই জায়গা থেকে সেই কোনো রকমের কোনো সলিউশনে আসতে পারিনি। তো আমাদের মনে হয়েছে কোথাও একটা প্রতিবাদ দরকার, এবং সেই প্রতিবাদটা আমরা সাহসটা পেয়েছি কিন্তু আমরা রাজ্য থেকেই, তো সেই হিসেবে আমরা প্রতিবাদ জানিয়েছি, এটা আমাদের প্রতিবাদ। আমার মনে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য এখন বিজেপি ভালো কাজ করবে এবং তাদেরকে সাপোর্ট করা উচিত। তৃণমূলের ডেস্টিনি, এটাই হবার ছিল। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? ওই ডেপো ছেলেটাকে, সে নাকি লিডার পার্লামেন্টের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে প্রচার করেছি। 1 মাসের মধ্যে আমরা দলের বা নেত্রীর বিরুদ্ধাচরণ করব, আমি অ্যাটলিস্ট তার মধ্যে পড়ব না। যারা জিতে এসেছেন বা তারা যদি নানা ধরনের আচরণ করেন, সেটা তারা বড় বড় সব ব্যাপার তারা বলতে পারবেন। 19 জন, 20 জন, 22 জন, 14 জন, 11 জন, কজন আছে? 20 জনের সইয়ের চিঠি দেখান না, 20 জনের সইয়ের তো চিঠি দেখাতে হবে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ এই দুজন এখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও আছেন আর কি, এবং তাদের দুজনের গলাতে যে মানে সুরটা, সেটার মধ্যে দাপট নেই, অধিকার নেই, কোথাও গিয়ে একটা অনুনয়, একটা কোথাও গিয়ে মিয়ে পড়া বিষয় রয়েছে। নেত্রী ইন্ডিয়া জোটে আর তার দলের সাংসদদের মধ্যে 20 জন যদি এনডিএতে চলে যান, তাহলে তো এরকমই স্বর বেরোবে দলের সব নেতা নেত্রীদের গলার থেকে। এবং সত্যি কথা বলতে কি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা তো আবার পাল্টা হিসেবে ওখানে, ঠিক এখানে যেরকম শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই ওখানে দলের মুখ্য সচেতক করেছিলেন। কাকে সরিয়ে করেছিলেন? কাকলি ঘোষ দস্তিদারকে। আর এবার তাদের পাল্টা ঝটকা কোত্থেকে এলো? কার নেতৃত্বে এলো? ওই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই এলো। কাকলি ঘোষ দস্তিদার তিনি যে ওই যে 20 জন ঝটকা দিয়েছেন এদের মধ্যে থাকবেন, এটা কিন্তু প্রথম দিন থেকে জানা ছিল, যেদিন থেকে তাকে সরিয়ে দিয়ে এবং যেভাবে সরিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু বাদ বাকি ওই 20 জনের মধ্যে যে শতাব্দী রায়, জুন মালিয়া, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা সবাই থেকে যাবেন, তার ইঙ্গিত আপনারা কিন্তু এই না বললেই নয়তো পেয়েছেন, দিয়েছি, আপনাদের মানতে হবে। এবার ইন্টারেস্টিং বিষয় হলো, এর বাইরেও তো কিছু যেগুলো ইঙ্গিত দিইনি এরকম কেউ কেউ ছিলেন, যেমন এই 20 তালিকায় মিতালি বাগ আছেন। সেই মিতালি বাগ ভোটের আগে নির্বাচন কমিশন আর বিজেপি ভোট লুট করেছে বলে যিনি চিৎকার করে কান্নাকাটি করছিলেন। এছাড়া যারা এনডিএর সঙ্গে থাকতে চান তাদের মধ্যে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের সাংসদ অসিত মাল, শতাব্দী রায়, জুন মালিয়া, প্রতিমা মণ্ডল বা প্রয়াত নেতা সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদরা রয়েছেন, তেমনই তৃণমূলের গড়ে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই পার্থ ভৌমিক, বাপি হালদাররাও রয়েছেন। অর্থাৎ বেঁকে বসাদের মধ্যে
বা ভুলে যাওয়াদের মধ্যে কুণাল ঘোষের কথা ধরলে আদি আর নব্য, তৃণমূলের দুই যে ভাগ তার সবাই রয়েছেন, দুই তৃণমূলের অধিকাংশই, তার মানে বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতের বাইরে বেরিয়ে গেলেন বলে ধরতে হবে। এবার এই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে এনডিএ পন্থী তৃণমূল সাংসদরা, এই যে তৃণমূলের ভেতরেই এই দুই পরিবারের হাঁড়িটা আলাদা হয়ে গেল, অনেকটা সেই গানটার মতো, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেল বেঁকে, সেরকম আর কি, সেরকমইভাবে বেঁকে গেছে গোটা ব্যাপারটা। এবার ঘটনা হচ্ছে বেঁকে তো গেছে, এবং যেভাবে যেদিকে বেঁকেছে 180 ডিগ্রি উল্টো দিকে যাচ্ছিলেন জানাতা কোথায় আর গায়া পৌঁছ গায়া কোথায়, সেরকমই তো হয়ে গেল। যাওয়ার কথা ছিল ইন্ডি জোটে, চলে গেল এনডিএ জোটে, পুরো ব্যাপারটা পুরো উল্টে গেল। এটাই দাবার খেলা। তৃণমূলের লোকসভার সাংসদরা ইন্ডি জোট থেকে নিজেদের একদিকে যেরকম মাইনাস করলেন, এনডিএতে প্লাস হতে চাইলেন, তেমনি রাজ্যসভার থেকে ইস্তফা দিয়ে সেখানে তৃণমূলের বালতির থেকে এক মগ জল তুলে নিলেন সুখেন্দু শেখর রায়। দেখুন, সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরে একটু বেসুরো, কিন্তু এখন এই টাইমিংটা, কোন সময় আপনি বড়ে এগোবেন, কোন সময় গজের চাল দেবেন, এইগুলো হচ্ছে ওই সব থেকে টাইমিংয়ের ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার শতরাজ্যের। সেটাইগুলো দেখছি, এরা প্রত্যেকে একটা করে ঘুটি, তো এদের চালগুলো খেয়াল করুন। সুখেন্দু শেখর রায় এই পদত্যাগ করার আগে রাজ্যসভায় তৃণমূলের 1 ডজন গপ্প ছিল। রাজ্যসভার 12 জন সাংসদের মধ্যে সুখেন্দু শেখর ইস্তফা দেওয়ার পর কমে কত হলো? 11। এবার এই 11ই চূড়ান্ত একাদশ থাকবে কি না, নাকি একে একে নিভিচে দেউটির মতো এদের কয়েকজনও সুখেন্দু শেখরের মতো ইস্তফা দিয়ে তৃণমূল তথা ইন্ডি জোটের ওই বুঁদির গড়ে ধস নামাবে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ শোনা যাচ্ছে এই কদিন আগে ঘটা করে যাদের রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে কোয়েল মল্লিকও নাকি ইতিমধ্যেই ইস্তফা দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। তিনি নাকি ইতিমধ্যেই মেলামেলি সেরে ফেলেছেন। ওই নতুন তো, এখনও রাজ্যসভা বা মানে সংসদের আদব কায়দাগুলো হয়তো ঠিকভাবে বুঝে উঠতে পারেননি, কিন্তু যা বার্তা দেওয়ার তো দিয়েই দিয়েছেন। যেহেতু সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে এই হাতে লেখা চিঠি চূড়ান্ত এবং সেটার মাধ্যমেই পদত্যাগটা করতে হয়, তাই এখনও যেহেতু কোয়েল সেটা দেননি, তাই এখনও নিশ্চিত করে তৃণমূল থেকে তার বিয়োগটা বলে দেওয়া যাচ্ছে না আর কি। কিন্তু যদি সত্যি কোয়েল বা আরও কোনো তৃণমূল সাংসদ রাজ্যসভায় ইস্তফা দেন, তাহলে কিন্তু তারা যে কোনো দিকে যদি যোগ নাও দেন, তাও সংসদের 2 কক্ষেই এনডিএর শক্তি বাড়বে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের যা শক্তি, তাতে কেউ পদত্যাগ করলে এখন যারা রয়েছেন তার বদলে একজনকেও রাজ্যসভায় পাঠানোর ক্ষমতা নেই বলেই ধরতে হবে তৃণমূলের। রাজ্যসভার একজন সাংসদকে মনোনীত করতে ন্যূনতম 49 জন বিধায়কের সমর্থন প্রয়োজন, কিন্তু ঋতব্রতদের বিদ্রোহের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত বিধায়কের সংখ্যা তো মেরে কেটে 20, তাও ওই সইয়ের ভিত্তিতে। আর ঋতব্রত শিবির থেকে তো প্রত্যেক দিন সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেদিন ওই 58 জনের নাম দিয়েছিলেন, সেদিনই বলেছিলেন আরও 2 জন সই করবেন, আসতে পারেননি কোনো কারণে, আটকে গেছেন, মানে 60। আজকে তারা দাবি করেছেন 64 জন। যে হারে বাড়ছে তাতে ওই 20টাকে আপনারা বুড়ি ছোঁয়ার মতো করেই ধরতে পারেন আর কি, এর বেশি কিছু করতে হবে না। কারণ ওটা যে কোনো সময় কমতে কমতে কোথায় যে যাবে কেউ জানে না। তাহলে খাতায় কলমে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, মোদ্দা কথা এই সুখেন্দু শেখর তো বটেই, আর যে পদত্যাগ করবেন, মানে তারা যদি মনস্থির করে দলত্যাগ না করেন, সত্যি পদত্যাগই করে ফেলেন, তাহলেও কাউকে পাঠাতে পারবেন না। কারণ সেই জায়গাতে এই রাজ্য থেকে যিনি মনোনীত হবেন, তিনি হয় একজন বিজেপির কেউই মনোনীত হবেন, অথবা এমন কেউ যিনি আর যাই হোক বিজেপি ঘনিষ্ঠ এবং কালীঘাট তৃণমূলের নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের ওই তৃণমূল থেকে মনোনীত হতে পারেন খুব বেশি হলে, কিন্তু সেটাতে যাই হোক না কেন
তাতে 2024-এর পর থেকে সংসদে যে সংখ্যা নিয়ে শঙ্কায় রয়েছে বিজেপি, সেই আশঙ্কাটা যে কমবে সেটা তো নিশ্চিত করেই বলা যায়। এই ইচ্ছার ঐক্য, আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের লেজিসলেটিভ পার্টির যারা সদস্য আছেন তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য, একই ধরনের ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য বোধহয় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল, টেলিফোনেই কথা হয়েছিল, কিন্তু তখন আমি এরকম কিছু শুনিনি। তারা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোর সঙ্গে সহমত ছিলেন। পার্লামেন্টারি পার্টির মেম্বাররা যদি একত্রে বসেছেন সেটা খুব স্বাভাবিক। পার্লামেন্টারি পার্টির অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই। কোনো কিছুতেই কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এখন আর পুরোটাই তো যা দেখা যাচ্ছে বিজেপির সুবিধে, আর যাই হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধাও বলা যাবে না। মানে অসুবিধা বলতে গেলে তো তাও একটা সুবিধা অসুবিধার অপশানের জায়গা থেকে, তার জন্য তো কোনো অপশানই নেই এই মুহূর্তে। দেখুন, রাজ্যসভায় এবার সুবিধার জায়গাটা কোথায়, এটা আস্তে করে বুঝিয়ে বলি আপনাদের। এই যে এতগুলো কথা বলছি, মধ্যে ব্যাপারটা কি দাঁড়ালো, কেন আজকে শুরুর থেকে আপনাদের দাবার চাল দেখাচ্ছি, এইটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। এবং বিশ্বাস করুন, কদিন এই বিভিন্ন রকম ওঠা নামা বিষয়গুলো দেখছিলাম, দেখতে দেখতে ভেতরের চালগুলো বোঝার চেষ্টা করছিলাম। আসছিল কিন্তু ঠিক সামনে আসছিল না। খেলোয়াড়দের আসল যারা খেলোয়াড় তাদের বুকগুলো কীরকম ঝাপসা ঝাপসা লাগছিল, আছে কিন্তু নেই, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আজকে পুরোটা পরিষ্কার হয়ে গেছে, ফলে আপনাদের সঙ্গে খুব পরিষ্কার করে গোটা ব্যাপারটাকে শেয়ার করতে কোনো অসুবিধেই হচ্ছে না। দেখুন, প্রথম কথা খুব পরিষ্কার করে বলা ভালো, এই মুহূর্তে সংসদে অর্থাৎ দুটো কক্ষেই বিজেপি এবং তৃণমূল দুপক্ষের জন্যই কমন একটা শব্দ হচ্ছে কমে যাওয়া, কমছে। কার ক্ষেত্রে কি কমছে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তৃণমূলের ক্ষেত্রে সংখ্যা কমছে, এটা বুঝতেই পারছেন, আর কিছু বলার বাকি নেই। আর বিজেপির জন্য ওই সংখ্যা নিয়ে দুশ্চিন্তা কমছে, এটাও খুব পরিষ্কার। রাজ্যসভাতে এমনিতেই শাসকরা বিরোধীদের থেকে এগিয়ে, কিন্তু 2024-এর পর লোকসভায় বিরোধীদের শক্তি বেশ খানিকটা বেড়ে গেছিল। ফলে সরকার চালাতে চন্দ্রবাবু নাইডু টিডিপি আর নীতিশ কুমারের ওই জেডিইউ এর ওপর প্রথম থেকেই নির্ভর করতে হচ্ছিল নরেন্দ্র মোদীকে। এখন সংসদে দুই শিবিরে, এই দুই কক্ষেই যদি বিরোধী শিবির থেকে হারাধনের 10টা ছেলের মতো একটা একটা করে কমতে থাকে, বিরোধী শিবির থেকে একজন একজন করে সাংসদ মাইনাস হতে থাকে, তাহলে দেখুন, মাইনাসটাই যদি শুধু ধরেন, কমাটাই যদি শুধু ধরেন, তাহলেই তো বিজেপির সঙ্গে তাদের ওই দূরত্বটা অনেকটা বেড়ে যাবে। আর তারা যদি এপাশে এসে প্লাস হন, তাহলে তো একই সঙ্গে ওপাশ থেকে মাইনাস হয়ে এপাশে প্লাস হওয়া মানে, ওদিক থেকে কমে এপাশে যোগ হয়ে যাওয়া মানে এক ধাক্কায় ব্যবধানটা দ্বিগুণ হয়ে যাওয়া। তাহলে তো বিজেপি সেই সংখ্যার আশঙ্কাটা বা শঙ্কাটা সেটা এক ধাক্কায় অনেকটা কাটিয়ে উঠবে, অন্যদের ওপর নির্ভরতাটাও আস্তে আস্তে কমবে। তাহলে বুঝতেই হবে যে লোকসভা বা রাজ্যসভার এই সংখ্যার কথা মাথায় রেখেই প্রথমে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যাকে কমানো হয়েছে, যাতে সংসদে শক্তি কমলে সেই শক্তি পূরণের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের না থাকে। এটা হচ্ছে পরের ধাপটা ভেবে প্রথম ধাপটা, অর্থাৎ বিধানসভা যেটা হয়েছিল সেটা প্রথম ধাপ। দেখুন, এমনিতে তৃণমূল তারা লড়াইয়ে নেই, সংখ্যার বিচারে ওখানে মানুষের রায়, মানুষের মনোভাব হই হই করে জিতেছে। এবার 200-র ওপর সিটে, 208টা সিটে জিতে গেছে বিজেপি। সুতরাং ওই 208-80 এখানটা নিয়ে তো কোনো সংশয় ছিল না। কিন্তু তারপরেও তৃণমূলের ওই যে ভাঙা, তৃণমূলের মধ্যে থেকেই আদি আর নব্য তৃণমূল তৈরি হওয়া, বা কোনটা আদি, কোনটা শাখা, কোনটা আসল, কোনটা নকল, এই নিজের সংশয় তৈরি হওয়া বা তৈরি করা, এটা আসলে ওই সংসদের কথা মাথায় রেখে এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বিষয়টা।
এবং এই অঙ্কটা যে মুহূর্তে আপনারা ভাবতে পারবেন, বুঝতে পারবেন, সে মুহূর্তেই কিন্তু আপনাদের ওই মুখগুলো, যারা খেলোয়াড় তাদের মুখগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সেখানে মুখটা কার? যারই হোক, বিজেপির, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। তৃণমূল যাতে আলটিমেটলি পার্লামেন্টে রক্তাল্পতায় ভোগে এবং তার মাধ্যমে বিজেপির অ্যানিমিয়াটা কেন্দ্রে কমে, সেটা নিশ্চিত করতেই প্রথমে বিধানসভায় তৃণমূলের রক্তপাত ঘটানো হয়েছে। এবং সেই চালটা যে তাদেরই সুচতুর চাল, সেটা আজ ওই সুখেন্দু শেখর রায় সহ তৃণমূলের সমস্ত বিদ্রোহী সাংসদের সঙ্গে বৈঠক করে বিজেপির নেতা ভূপেন্দ্র যাদব বুঝিয়ে দিয়েছেন। এবং তারপরে রাত্রিবেলা যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তার কিছুক্ষণ আগে পর্যন্ত তৃণমূলেরই সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে প্রায় জোনা 10 ওরকম নতুন ব্লকের সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসেছেন। কোনো রাগঢাক গুড়গুড় আর নেই। এবার ব্যাক ক্যালকুলেশনে আপনারা দিল্লির থেকে কলকাতার দিকে তাকান, তাহলেই আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে গোটা গল্পটা কোথার থেকে শুরু হয়েছে আর কোথায় পৌঁছেছে। আজ লোকসভার স্পিকারকে চিঠি দেওয়ার আগে দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিক্ষুব্ধরা। সেই বৈঠকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, আর বিকেলেও ওই বললাম শতাব্দী রায়ের বাড়িতে। ফলে প্রকাশ্যেই যখন তৃণমূলের বিক্ষুব্ধদের কাছাকাছি চলে যাচ্ছে বিজেপি, তখন তো তারাই যে আসলে নেপথ্য নায়ক, তারাই যে দক্ষ সার্জেনের মতো তৃণমূলের বিধানসভা এবং সংসদ দুটো দলেই নিখুঁত অস্ত্রপ্রচার চালাচ্ছেন। বা বলা ভালো, তৃণমূলের যাবতীয় সাংসদ, বিধায়ক, এদেরকে এই ঘুঁটি বানিয়ে তারা যে আসলে চাল দিচ্ছেন একজন দক্ষ দাবারুর মতো, এটা বলতে কি কোনো অসুবিধা আছে? সুতরাং বুঝতে পারছেন এই মুহূর্তে আসল শতরঞ্জ কা খিলাড়ি কে। গাড়ি এখন ভেতরে, খালি গাড়ি ভেতরে ঢুকে গেল, স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে এই খালি গাড়িতে করে বেরোবেন কারা, কারণ এই গাড়িগুলোতে পার্লামেন্টে স্টিকার লাগানো আছে এবং হিমাচল প্রদেশের নাম্বার প্লেট রয়েছে এই গাড়িগুলোতে। ফাঁকা গাড়ি ভেতরে ঢুকেছে, কেউ বেরোয় কিনা আমাদের নজর সেদিকে থাকবে। কিন্তু পাশাপাশি যেদিকে নজর থাকছে তা হচ্ছে আম আদমি পার্টি, তারা যে কাজ করেছে রাঘব চাড্ডার নেতৃত্বে, যে তারা সরাসরিভাবে বিজেপির সঙ্গে মার্চ করে গিয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তারাও কি মার্চ করে যাবেন? আর যদি তারা মার্চ করে যায়, তাহলে সেক্ষেত্রে বিজেপি যে দাবি এতদিন ধরে জানাচ্ছিল যে তারা তৃণমূলের সাংসদ বিধায়কদের নেবেন না, একটা ভালো তৃণমূল খারাপ তৃণমূল তত্ত্ব আসছিল বাজারে, সেক্ষেত্রে যদি সকলকে কোনো রকম কোনো কিছু না দেখে সমস্ত কিছু নির্বিশেষে তাদেরকে গ্রহণ করা হয়, আর বাংলার রাজনীতিতে আরেকটি রাজনৈতিক বিতর্কের জন্ম হবে। দেখুন, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যে কাকলি ঘোষ দস্তিদাররা বৈঠক করছেন, সেই খবর আমরা মানে TV9 বাংলায় প্রথম ব্রেক করেছিলাম। এখন আরেকটা ব্রেকিং নিউজ আপনাদের দিই। সেটা হলো, আমরা এতদিন ধরে আপনাদের সঙ্গে যে আলোচনাগুলো করছিলাম, এখন এই আস্তে আস্তে পুরো ব্যাপারটা যখন পরিষ্কার হচ্ছে, তখন ধাপগুলো আর একটু ভালো করে আপনাদের সাথে ডিসকাস করে নিই। দেখুন, এটা তো খুব পরিষ্কার, বুঝতেই পারছেন। আরেকবার একটু রিক্যাপিচুলেট করার মতো করে বলি, মানে একটু পেছনটা নাড়াচাড়া করে আপনাদের মনে করিয়ে দেওয়ার মতো করে বলি। এখানে বিধানসভায় তৃণমূল সংখ্যার দিক থেকে এরকমভাবে নগণ্য হয়ে যাওয়ার পরে, অন্তত বিজেপির তুলনায় নগণ্য হয়ে যাওয়ার পরেও তাদের দলের ভেতরে যে ভাঙন, তার মানে সেই ভাঙনটা সুদক্ষ সার্জেনের মতো সেই ভাঙন বা ফাটল বা ওই কেটে বাদ দিয়ে দেওয়ার জায়গাটা কে করেছেন? ছুরিটা কে চালিয়েছে? বিজেপি চালিয়েছে। এটা এখন পরিষ্কার। 1, 2, কেন চালিয়েছে? এমনিতে তো দরকার ছিল না। এবং এমন না যে তৃণমূলের ফর্মুলা অনুযায়ী, যেটা তারা প্রথম চালু করেছিল বেশি করে, যে অন্য দলের যাবতীয় লোকজনকে ভাঙিয়ে নিয়ে জিতে এসছে, তো না হয়েছে যেভাবেই হোক আর কি, কাউকে গলায় উত্তরীয় পরিয়ে, কাউকে পতাকা দিয়ে, কাউকে গালে হাত বুলিয়ে, এরকম যেভাবেই খুশি আর কি নিজের দলে নিয়ে চলে আসার যে একটা উদগ্র বাসনা, এবং আমরাই শেষ কথা, সবাই শুধু আমাদের সঙ্গে আছে, বিপক্ষে কেউ নেই, এটা যে প্রমাণ করার একটা উদগ্র চেষ্টা, সেটা তৃণমূলের ছিল। বিজেপি এদের কাউকে নেয়নি, বরং এরাই উল্টে তৃণমূল দলটাকে নিয়ে নিচ্ছে।
এরকমই তো প্রায় পরিস্থিতি। তো যেটাকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম ওই একনাথ শিন্ডে মডেল ব্র্যাকেটে বি, মানে বাংলা সংস্করণ বলে। এবার সেটা কেন বুঝতেই পারছেন, ওখানে সংসদে লোকসভার সাংসদরা সংখ্যাগরিষ্ঠ, তারা এনডিএতে যোগ দিয়ে দিলেন। তাদের কোনো মডেলেই আটকানো গেল না এবং কোনোভাবেই আটকানো গেল না, কারণ যেহেতু 28 জনের মধ্যে 20 জনই একদিকে রয়েছেন, দলত্যাগ বিরোধী আইনটা তাদের ক্ষেত্রে কার্যকর হবে না। এবং দ্বিতীয়ত, যারা ওই রাজ্যসভার সাংসদ তারা যদি পদত্যাগ করে ফেলেন, তাহলে তৃণমূলের পক্ষে আবার এখান থেকে পাঠানো সম্ভব হবে না, কারণ যে তাদের দলের লোকজন তারা কিন্তু তাদেরই আছেন, কিন্তু তৎসহ তারা তো মানসিকভাবে উল্টো দিকে হয়ে গেছে। মানে সেই দিক থেকে দেখতে গেলে তারা হচ্ছেন স্পন্সর্ড বিরোধী, অর্থাৎ বিরোধী কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সংঘাতে যাওয়ার মতো বিরোধী, অথবা একদমই কোনো রকম সংঘাতে না যাওয়া বন্ধু মনোভাবাপন্ন বিরোধী। এটা অনেকটা ঠিকঠাক। সুতরাং সব দিক থেকেই একটা নিরাপদ পরিস্থিতি তৈরি হয়ে গেল বিজেপির জন্য, সেটা বিধানসভায় এবং একই সঙ্গে লোকসভা বা সংসদে সামগ্রিকভাবে। এবার যে দ্বিতীয় ব্রেকিংটা, একটু পেছনটা ঘুরে দেখা হয়ে গেছে, এবার আপনাদের এর ভিত্তিতে বলি যে দ্বিতীয় ব্রেকিংটার কথা। আপনাদের যেটা প্রথমটা বলছিলাম যে দেশের রাজনীতিতে শিন্ডে মডেলের মতোই আরও একটা যে সফল মডেলের দ্বিতীয় সংস্করণ বেরিয়ে এলো, সেটা কিন্তু এই যাবতীয় যে কথাগুলো বললাম তার মধ্যে থেকে পরিষ্কার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল বিধায়কদের বিদ্রোহটা ওই বললাম, মহারাষ্ট্রের শিন্ডে মডেল, একনাথ শিন্ডে মডেলের বঙ্গীয় সংস্করণ, ওটার একটা পার্ট বাকি আছে। যেভাবে উদ্ধব ঠাকরের থেকে শিবসেনা দল আর সরকার এবং প্রতীকটা ছিনিয়ে নিয়েছিলেন একনাথ শিন্ডে, ঠিক সেইভাবেই কালীঘাটের বন্দ্যোপাধ্যায়দের হাত থেকে তৃণমূল দল আর বিধানসভার বিরোধী দলের স্ট্যাটাসটা তো ঋতব্রতরা ছিনিয়ে নিয়েছেন, বাকি রয়েছে প্রতীকটা। এবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভায় 20 সাংসদের বিদ্রোহটা সম্পূর্ণ হওয়ার পর যদি বলি এটা আর একটা নতুন মডেল, যদি বলি রাঘব চাড্ডা মডেলের এটা বঙ্গীয় সংস্করণ, এবং সেটা উপস্থাপনা করলো কে? যথারীতি সেই বিজেপি। তাহলে ব্রেকিং কিনা বলুন? আম আদমি পার্টির সাংসদ ছিলেন রাঘব চাড্ডা, আপনারা জানেন। আর শুধু সাংসদ বললে তো ভুল বলা হবে, ঝকঝকে চেহারা, উনি আম আদমি পার্টির একদম পোস্টার বয় ছিলেন। ডেলিভারি বয়দের সমস্যা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, 28 দিনের রিচার্জ প্ল্যানের বিরোধিতা, মানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি একদম সাধারণ মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়ে ও সংসদে তুলে সোশ্যাল মিডিয়ায় লিখে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে গেছিলেন। সোশ্যাল মিডিয়া তো তার ভয়ঙ্কর ক্রেজ, কিন্তু আচমকাই তাকে রাজ্যসভার ওই চিফ হুইপ পদ থেকে সরিয়ে দিয়েছিলেন আম আদমি পার্টির কর্ণধার অরবিন্দ কেজরিওয়াল। তারপর কি হলো? দেখা গেল চিফ হুইপ পদ থেকে তাকে সরানো হয়েছিল, উল্টে রাঘব চাড্ডা 7 জন, মানে তাকে নিয়ে 7 জন আর কি সাংসদ মিলে, রাঘব চাড্ডা সহ মোট 7 জন, তারা আপ ছেড়ে বিজেপি থেকে যোগ দিয়ে দিলেন। এবার কি রইল? রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ 10 জনের থেকে হয়ে গেল 3 জন, থাক পড়ে। এবার এই জায়গাটাই একটা রাঘব চাড্ডা মডেল বলে পরিচিত। এবার আসুন তৃণমূলের হিসেবে একবার দুটো পাশাপাশি ফেলে মিলিয়ে দেখুন। বিধানসভায় ভোটের ফল প্রকাশের পর সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে তৃণমূল নেতৃত্বের তুলনা টেনেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ। কি বলেছিলেন? কেন আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না তৃণমূল নেতৃত্ব? কাকলি পুত্র সেই প্রশ্নটা সোশ্যাল মিডিয়া তোলার পরেই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কি হলো? কাকলি ঘোষ দস্তিদার তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানালেন যে তিনি তার আনুগত্যের পুরস্কার পেলেন, আর তারপর থেকে ধাপে ধাপে তিনি দলের ভেতরের ভুল ভ্রান্তিগুলো নিয়মিত আঘাত করতে শুরু করলেন, কখনো প্রকাশ্যে, কখনো সোশ্যাল মিডিয়ায়। আর তার
সর্বশেষ পরিণতি কি? আজ কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন তৃণমূল সাংসদ তারা এনডিএর সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করলেন, নিজেরাই আলাদা হয়ে গেলেন। মানে রাঘব চাড্ডা সহ 7 আম আদমি পার্টি সাংসদ সরাসরি বিজেপিতে যেরকম জয়েন করেছিলেন, এক্ষেত্রে কিন্তু সেটা করলেন না, প্রায় পুরোটা মিল। কিন্তু তৎসত্ত্বেও তৃণমূলের 20 জন প্লাস ওই রাজ্যসভা থেকে পদত্যাগী যাই হোক আর কি, তো তারা গিয়ে বিজেপির ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক ঠৈঠক করার পর বললেন এনডিএর শরিক হতে চান। এক হয়েও একটুখানি আলাদা রাঘব চাড্ডা মডেলটা শেষ দিকটায়, এক্ষেত্রে তাদের দলে নেওয়া হয়নি, কিন্তু আবার ঘুরিয়ে দলে নেওয়াও হয়েছে, এটা বলতে পারেন এনডিএতে তো নেওয়া হয়েছে। অর্থাৎ দিল্লিতে রাঘব চাড্ডা আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার, একই মডেলের ফলাফল, একটু যেটা ব্যতিক্রম সেটাকে ওই বললাম রাঘব চাড্ডা মডেলের বঙ্গীয় সংস্করণ। তো বাংলা সবসময় একটু অন্যরকম। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। এবং সেই কাজের জন্য উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমি এই জাতীয়তা বোধ এবং জাতীয় সুরক্ষা বারবার বলছি, মাথায় রাখবেন, আমাদের কিন্তু এটা দেখে কাজ করা উচিত। জাতীয়তা বোধ এবং জাতীয় সুরক্ষা, এটা মাথায় রেখেই তৃণমূলের সাংসদরা তারা দলের বিরুদ্ধে গিয়ে, মানে এতদিন ধরে দল যে নীতি নিয়ে চলছিল তার বিরুদ্ধে গিয়ে এনডিএতে যোগ দিয়েছেন। মানে তৃণমূলের এতদিনের যে পলিসি, এতদিন ধরে তারা যেগুলো করছিল সেগুলো জাতীয়তা বোধ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর, এটাই তো দাঁড়ায় পরিষ্কার করে। এরপর আর বলতে বাকি কি থাকে বলুন তো? মানে আমি শিওর মমতা বন্দ্যোপাধ্যায়, ওই বললাম, তিনি হয়তো এতদিন ধরে সবাই মনে করতেন যে তিনি দক্ষ দাবারু, অদ্ভুত অদ্ভুত, মানে ভোটের দাবাটা দারুণ খেলেন তিনি, কখন কাকে এগিয়ে দিয়ে কোনটা কাকে খাইয়ে দিয়ে, একটা বোরে খাইয়ে দিয়ে কীভাবে একটা ওই নিজের বোরে খাইয়ে দিয়ে অন্যের গজ মেরে দিতে হয় বা মন্ত্রীকে মেরে দিতে হয়, এরকম তিনি দুর্ধর্ষ বোঝেন, এটাই সবাই ধরতেন আর কি। কিন্তু ওই মীর আর মির্জা এই দুজনের মতোই আর কি, বুঝলেন তো? কোথাও গিয়ে হয়তো খেয়াল করেননি চারপাশে কি হচ্ছে, ফলে তিনি এখন দিল্লিতে বসে রয়েছেন আর তার দলের সাংসদরা এই তার দলকেই, মানে তার দলটা, তার দলের যেটুকুনি তার সঙ্গে আছে আর কি, সেটাকেই জাতীয়তা বোধ বিরোধী এবং জাতীয় সুরক্ষার প্রতি ক্ষতিকারক বলে চিহ্নিত করছে। দেখুন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তার দলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আকাশেও যে সিঁদুরে মেঘ জমেছে, সেটা কি কেজরিওয়াল আঁচ করেছিলেন? তিনি কি রাঘব চাড্ডাদের প্রসঙ্গ উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন? কেন বলছি, আজ ইন্ডি জোটের বৈঠক ছিল, তো গতকাল দিল্লিতে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কালকেই তার সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল। তখন দুজনের মধ্যে এই চাড্ডা মডেল নিয়ে কি কোনো কথা হয়েছিল? দেখুন, জানা তো যায়নি, কারণ এ বিষয়ে আমাদের জানার ইচ্ছে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে আসেননি, কিন্তু নিশ্চিত আলোচনা তো এসছিলই। এবং আজকে মনে মনে তিনিও হয়তো ভাববেন, বলেছিলাম তখন এই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাবছেন ঠিকই তো, যা বললো তাই হচ্ছে, এর বাইরে আর কী হতে পারে বলুন তো? সবই মনে মনে। কারণ আর একটা জিনিস ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগের দিন মানে তিনি যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার যে চালটা তিনি দিয়েছিলেন, এটাও কি তাহলে ভুল চাল ছিল? এটা ভাবার মতো বিষয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দিল্লি পৌঁছে গেলেন, হলো না কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একের পর এক সাংসদকে ফোন করে আটকানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, ফলাফল তো দেখতেই পাচ্ছেন।
মানে সব চালই কি তাহলে উল্টো পড়েছে? আর সেই জন্য কি আজকের ওই ইন্ডিজোটের বৈঠকের পর যখন সব নেতা একদিক দিয়ে বেরিয়েছেন, তখন দিল্লির ওই কনস্টিটিউশন ক্লাবের সামনে যারা আমাদের রিপোর্টাররা তারা উপস্থিত ছিলেন, যখন দেখছিলেন একের পর এক নেতা বেরিয়ে আসছেন বিভিন্ন দলের ইন্ডিজোটের, তারা অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরোন না। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য কনস্টিটিউশন ক্লাবের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। অথচ দেখুন এতদিন ধরে কি হতো, দিল্লির মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তিনি তো বার্তা দেওয়ার জন্যেই যেতেন এবং কোনো দিন তার জন্য আর আলাদা করে অপেক্ষা করতে হয়নি, তিনি এগিয়ে এসে কথা বলে গেছেন। আজ কথা বললেন না, নাকি কথা বন্ধ হয়ে গেছিল, তার বলার মতো কিছুই ছিল না। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা। কারণ কি এটাই, তিনি দলের ওই ইন্ডিজোটের ভেতর যখন বৈঠকটা চলছিল তখন তিনি বলার চেষ্টা করেছিলেন যে তাকে জোর করে হারিয়ে দিয়েছে বিজেপি রাজ্যে, এবং বিজেপি এখন হাত ধুয়ে তার ভাইপোর পেছনে পড়ে গেছে। এগুলি সবই ওই ভেতরে যারা ছিলেন তাদের সূত্রে জানা গেছে আর কি। এবং তাতে ইন্ডিজোটের বাকি সদস্যদের ভূমিকাটা কী ছিল, প্রতিক্রিয়া কী ছিল? প্রতিক্রিয়া এটাই ছিল, শোনার পর কেউ ওইটা সম্পর্কে আর একটা টু শব্দ করেননি, আলোচনা তো দূরে থাক, বরং সরাসরি পরের প্রসঙ্গে চলে গেছিলেন। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বুঝে গেছিলেন ঠিক যেভাবে বাংলার জনগণ তার সঙ্গ ছেড়েছেন, ঠিক সেইভাবে ইন্ডিজোটের লোকজনও তাকে ওই রকম গুরুত্বই দিচ্ছেন। আসলে কেউ কাছে ছিলেন না, পরিস্থিতি এসছে বুঝিয়ে দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদাররা যখন ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করে লোকসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন, তখন ইন্ডিজোটের ওই বৈঠকের পর প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শরীরী ভাষাটা ধরা পড়েছিল সেটা কিন্তু স্পষ্টতই অত্যন্ত ডাউন ছিল। দেখে বোঝা যাচ্ছিল তিনি একদম কুকড়ে ছিলেন, কোনো কথা বলেননি গোটা প্রেস কনফারেন্সে। কেন বুঝতে পারছেন তো? কারণ কারোর কেউ নৈকো আমি, কেউ আমার নয়। একটা সময় তিনি প্রথম লাইনটা বুঝিয়েছেন ইন্ডিজোটকে, আজকে ইন্ডিজোট চান্স পেয়েছে তাকে বুঝিয়ে দিয়েছে। আর তার তো এখন স্ট্যাটাস ওটাই যে নেত্রী তার দলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যার কথা কেউ শুনছেন না। এবং সত্যি কথা বলতে কি এই গোটা শতরঞ্জে এখানে তো সংখ্যাটাই শেষ কথা বলে, ওটাই গুরুত্ব, ওটাই গুরুত্বহীনতা। এইখান থেকেই কিন্তু এই পরিষ্কার যে এই মুহূর্তে কেন্দ্রীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা ক্রমহ্রাসমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ভবিষ্যৎ কী তাহলে? এবার এতদিন ধরে তিনি ওই ইন্ডিজোটের মধ্যে কংগ্রেসের নেতৃত্ব সেটাকে জাস্ট উড়িয়ে দিয়ে এসেছিলেন। একের পর এক ক্ষেত্রে তিনি কংগ্রেসকে মানে এগিয়ে দিয়েও পাশে থাকেননি, এবং তার দলের নেতারা তারা প্রকাশ্যে তাকেই রাহুল গান্ধীর বিরুদ্ধে খাড়া করে দিয়েছিলেন। উনি আসল লোক, উনি আসল বিরোধী, ওনার পক্ষেই ওনারই প্রধানমন্ত্রী হওয়াটা উচিত। এবার যদি এই পরিস্থিতিতে যদি ইন্ডিজোটের মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 29-এর লোকসভা ভোটটা লড়তে হয়, তাহলে সেটা তো কংগ্রেসের নেতৃত্ব মেনেই করতে হবে। সেই সময়, সেই সুযোগ, সেই সময়ের দল, অনেকগুলো বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে নিজেকে প্রাসঙ্গিক রাখাটা যেরকম চ্যালেঞ্জিং, ঠিক সেই রকম রাহুল গান্ধী তাকে ভবিষ্যতে গুরুত্বটা আদৌ দেবেন কি না, সেটাও তো একটা বড় প্রশ্ন। কারণ বিধানসভা ভোটের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতিকেই তো ইস্যু করেছিলেন রাহুল গান্ধী, সেই প্রথম কিন্তু শুরু। আর আজ রাজ্যসভা থেকে পদত্যাগ করা ওই সুখেন্দু শেখর রায় দুর্নীতির কালিটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা ইমোজে লাগিয়ে দিয়েছেন। সুখেন্দু শেখর রায় বলেছেন ওই ডেলোর বৈঠক থেকেই নাকি দুর্নীতির শুরু।
তারপর তৃণমূল জমানায় দুর্নীতি ডালপালা মেলেছে। আপনাদের মনে আছে ওই 2012 সালের মার্চে কালিম্পংয়ের ডেলো বাংলোয় সারদা কর্তা সুদীপ্ত সেনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছিল বলে শোনা যায়। সেই শোনা কথা যে গুজব নয়, সেটা যে বাস্তব, সুখেন্দু শেখর রায়ের কথায় তার নিশ্চয়তা। আর 2, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে যে তৃণমূল নেত্রীর দিকেও আঙুল তোলা যায়, সুখেন্দু শেখর সেটা সবার মুখে চলে আসার বা ভাবার রাস্তাটাও কিন্তু পরিষ্কার করে দিল। একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো প্রথম বৈঠক হলো কোথায়? দার্জিলিংয়ের কালিম্পংয়ের ডেলো পাহাড়ে। সেখানে চিটফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন, এবং এইটা কিনছেন কারা? চিটফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতিরা। তো করাপশন তো শুরু তখন থেকে। তারপর একটা, এই দলে তো কোনো আদর্শ কখনোই ছিল না, একটা কর্মসূচি ছিল যে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা। এবার ক্ষমতায় আসার পর যে লুটপাট করা আর ক্ষমতার অপব্যবহার করা, এইটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, যেটা আমরা মানুষও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। কিন্তু যতদিন গেল দেখা গেল যে এই ভ্রষ্টাচার বা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিল। দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার, সংখ্যা কমছে না কমছে তার থেকেও বড় কথা, তৃণমূলের যেটা কমছে সেটা তাদের পুঁজি কমছে, আসল রসদ কমছে, যেটা বারবার আপনাদের সঙ্গে না বললেই নয়তে আমি আলোচনা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ইমেজ, ভাবমূর্তি, সেটা একের পর এক ঘটনায় যে কালিমা লিপ্ত হচ্ছে, সেটা যে ঝুরঝুর করে ভেঙে পড়ছে, এটাই তো পরিষ্কার। এইটা ভেঙে পড়লে কিন্তু তৃণমূলের হাতে থাকবে কি? সুকুমার রায়ের ভাষায় পেন্সিল। এবার কেউ কেউ যেরকম ধরুন সৌগত রায়ের মতো নেতা, যারা এখন পর্যন্ত ওই যাবেন কি না কেউ জানে না, কিন্তু কারণ এই আজকের যাবতীয় যা কিছু দেখছেন, অর্থাৎ তৃণমূলের এতদিনের যে পলিসি, ইন্ডিজোটে থাকার যে সিদ্ধান্ত, তার উল্টো পথে যেভাবে যাবতীয় তাদের দলের এই সংখ্যাগরিষ্ঠ সাংসদরা হেঁটেছেন, তার প্রতিক্রিয়া কিন্তু এই সৌগত রায়। দলের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে তিনি রাষ্ট্রপতির চাচক্রে চলে গেছিলেন। তো তিনি এখন পর্যন্ত অবশ্য এক্ষেত্রে ওই বিজেপিপন্থী হয়ে ওঠার দিকে এগোবেন না এরকম কোনো গ্যারান্টিও নেই। আসলে দেখুন, তিনি ভবিষ্যতে আর ওই টিকিট পাবেন কি পাবেন না সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তার বয়স টয়স সব কিছু মিলিয়ে মিশে, ইনফ্যাক্ট এইবারই তো তাকে খুব একটা দল টিকিট দিতে চায়নি। তারপর তিনি যাক বয়সের কথা মাথায় রেখে তাকে টিকিটটা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এখন নিজের এই মুহূর্তে দলের কাছে খড়কুটো হয়ে দাঁড়াবেন কিনা সেটা বলতে পারছি না। কারণ তিনি যদি খড়কুটো হন, তাকে আঁকড়ে দল যদি বাঁচতে চায় বা তার কথাকে গুরুত্ব দিয়ে ধরে তারা ভেসে থাকতে চায়, তাহলে বুঝতেই পারবেন আপনারা যে এই মুহূর্তে তৃণমূলের কী অবস্থা, তাদের খড়কুটোর কোয়ালিটিও কী। এটা বলছি তার কারণ সৌগত রায়ের কথায় তিনি যেটা বলেছেন যে ভয় ঠয় দেখিয়ে এবং লোভ দেখিয়ে, মানে যা যা বলে আর কি, বিজেপি এই সমস্ত সাংসদদের নিজেদের দিকে টেনেছে। এবার সেই কথাগুলো খুব যে জোরালোভাবে বলছেন তাও নয়, হয়তো তিনি চাইছেন সাংসদ হিসেবে নিজের কোটাটা পূরণ করে নিতে। কিন্তু যদি এই অবস্থায় তার কথাকে তার দল গুরুত্ব দেয়, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় হবে। হচ্ছে বিজেপির অপারেশন লোটাস, সেটা এবার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে হচ্ছে। বিজেপির 240 সদস্য আছে লোকসভায়, আর 272 দরকার একদম নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে। তার জন্যে ওরা চেষ্টা করবেই, ওদের হাতে ক্ষমতাও আছে, টাকাও আছে। বিজেপির অনেক লোক অ্যাপ্রোচ করেছিল, ওরা তো ভয় আর লোভ দুটোই দেখায়। পার্সোনালি কেউ আমায় ফোন করে বলেছে, আমি বলে দেবো কেন, আমার দিক থেকে না করে দিই। শিক্ষাক্ষেত্রে দেখুন কি নৈরাজ্য, স্বাস্থ্যক্ষেত্রে দেখুন কি হয়েছে। আরজি করার মতন ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হবে, এটা কি আমরা কোনোদিনও অল্প বয়স থাকার সময় বুঝতে পেরেছি?
বিভিন্ন ক্ষেত্রে যে অনুন্নয়ন, শিল্পায়ন হয়নি, চাকরি নেই, এইসব বিভিন্ন বিষয়ে কোনো আমরা উদ্যোগ দেখিনি, সেটাই আমাদেরকে ঠেলে দিয়েছে। দেখুন, আলেকজান্ডার ভারত বিজয় অসম্পূর্ণ রেখেই চলে গেছিলেন, কারণ কল্যাণ ঋষি, যাকে গ্রিক ইতিহাসবিদরা কালানোস বলেছেন, সেই কল্যাণ ঋষি আলেকজান্ডারকে খুব সুন্দর একটা জিনিস বুঝিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে শক্তি ক্ষয় হয়। তখন বিশাল বড় যদি একটা সাম্রাজ্য বানিয়ে ফেলেন, তখন সেটাকে আর ধরে রাখা যায় না। একদিকে সামাল দিতে গেলে অন্যদিকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মানে এখনও আছেন আর কি, ধর্মতলার ধর্নাতেও রয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম কোনো কল্যাণ ঋষি নেই, জানেন তো। মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর যাই করুন ঋষি বলে ধরতে পারবেন না। তাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আলেকজান্ডার হতে পারলেন না। আলেকজান্ডারকে থামতে শিখিয়েছিলেন কল্যাণ ঋষি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দিল রাজনৈতিক বাস্তবতাটাকে ভুলে যাওয়া, বা ওই শতরঞ্জের খেলাটা খেলা, কিন্তু পরিস্থিতি সম্পর্কে, চারপাশ সম্পর্কে দিকবিদিক শূন্য হয়ে খেলায় মেতে যাওয়া। তিনি খেলার আনন্দে খেলছিলেন, আপন আনন্দে খেলছিলেন, এবং ভাবছিলেন তিনি ছাড়া আর কেউ নেই। ব্যাপারটা যে সেরকম নয়, এটা তাকে বোঝানোর কেউ ছিল না। দিল্লিতে সংসদীয় দলের ভেঙে পড়াটা যখন তিনি দেখছিলেন, তখন তিনি খবর পেয়েছেন যে কলকাতায় পরিষদীয় দলে আরও ভাঙনের মেঘ। ওই বললাম, ঋতব্রতকে দলনেতা করে বিরোধীরা এগিয়েছে, সেই পথকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল মামলা করেছে। তখন পর্যন্ত ছিল হচ্ছে 58, সেই সংখ্যাটা ঋতব্রত আজকে আরও বেশি বলেছেন 64। এগুলো সব ঠিক আছে, কিন্তু আজকের খবর কি? ঋতব্রতর কাছেই চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত বলে পরিচিত ফিরহাদ হাকিম। তাও কবে? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শহরে নেই। কবে? যেদিন সদ্য তিনি মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। সেই ফিরহাদ হাকিম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত ছিলেন, যারা মমতাপন্থী বলে তৃণমূলের মধ্যে বিবেচিত হতেন, আদি তৃণমূলের মধ্যে একজন বলে বিবেচিত হতেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি কোনো দিন মেনে নেননি, এবং এরকম একজন হঠাৎ করে উঠে আসা নেতাকে মানবেন না বলেই নিজের অস্তিত্ব বজায় রেখেছিলেন নিজের দাপটে। সেই ফিরহাদ হাকিম তিনি চলে গেলেন কার কাছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো হঠাৎ উঠে আসা একজন নেতার কাছে, ধারে ভারে বয়সে, যার কোনো তুলনাই হয় না তার সঙ্গে, কিন্তু পরিস্থিতি এবং শতরঞ্জের চাল, এটা কি তার মধ্যেই একটা কিছু? বোঝা যায় না সব কিছু, জানেন তো, কোনটা চাল, কে চালছেন, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু বিষয়গুলো খেয়াল করুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বসে এই খবর তো পেয়েছেন, তার কি মনে হচ্ছিল না যে এটা তো তাহলে ইঙ্গিত কি ছিল? এই যে দিন কয়েক আগে নবান্নে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিম যোগ দিয়েছিলেন, যখন শুভেন্দু অধিকারী তাকে পরম সমাদর করেছিলেন, মেয়র সাহেব বলে সম্বোধন করেছিলেন, ডেকে এনে মন্ত্রীদের পাশে বসিয়েছিলেন, তাকে বলার সুযোগ দিয়েছিলেন, এবং তার সঙ্গে এটাও শুনিয়ে দিয়েছিলেন একটা মজা করে, কিন্তু আসলে টিপ্পনি এবং কোনো বিষয়টা কেউ তো এমনি এমনি বলেন না, সেটাও শুনিয়ে দেওয়ার চান্স পেয়েছেন, শুনিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যে আগের সরকারের আমলে তো কেউ বলার সুযোগ পেত না, কিন্তু তারা সুযোগ দিচ্ছেন। এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মনে পড়ছে না? তার কি মনে হচ্ছে না যে এগুলো আসলে এক একটা চাল ছিল? অনেক আগের থেকে ভেবে 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 এই চালগুলো দেওয়া হয়েছে। আজ এখন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকের চালগুলো পড়ার চেষ্টা হয়তো করতে পারেন, কিন্তু তার সামনে আর চাল দেওয়ার সুযোগ আছে কি না, সেটা তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেদিনই তো নবান্ন থেকে কালীঘাটে না গিয়ে ফিরহাদ হাকিম চলে গেছিলেন পুরসভায়, এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং তারপরেই ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছিলেন। দেখুন, ফিরহাদ হাকিমের ওই ইস্তফার দিনেই কিন্তু আমি প্রশ্ন তুলেছিলাম যে কিছু শুরু করার জন্য কিছু শেষ করতে হয়। ফিরহাদ হাকিম কি শুরু করছেন? যে শেষটা দেখালেন সেটা আসলে নতুন শুরুর জন্য একটা শেষ।
আজ বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার মধ্যে দিয়ে কিন্তু ওই ভবিষ্যতের আরেকটা চাল পড়ে গেল। দেখুন, বিজেপি এই রাজ্যে দরজা খোলার কথা এখনও প্রকাশ্যে ঘোষণা করেনি, দিল্লিতেও দরজা খোলা হয়নি, কিন্তু বিদ্রোহীদের দিয়ে আলাদা ব্লক তৈরি করা হয়েছে। সেটা কেন? ওই যেটুকুনি বাকি আছে সেইটার জন্য? তারা কি তৃণমূলের প্রতীকটাও এবার দখল করে নেবেন, নাকি বিজেপিতে যোগ দেবেন? দেখুন, বিজেপি সম্ভবত তাদের এই মুহূর্তে নিতে চাইবে না, কিন্তু বিধানসভায় ওই বিরোধী দল নেতার ঘরটার যে দরজাটা খোলা রয়েছে সে তো দেখাই যাচ্ছে। ফিরহাদ হাকিমকে ঋতব্রতর ঘরে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন। আর তারপর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে আমাকে সন্দীপন বলল ভেতরে এসো, বাইরে কেন? তাই আমি ভেতরে ঢুকলাম। বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না, বিশেষ কোনো কথাও হয়নি। দলের ভেতর সবাই যাতে মিলেমিশে থাকেন সেই জন্যে আর কি। বাবা যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার মানে তিনি ওই দলকে একজোট করার চেষ্টা করছেন কি না। মানে তিনি যদি হ্যাঁ বলতেন তাহলে তার পরের প্রশ্নটাই হতো যে কে দায়িত্ব দিলেন এবং কার তরফ থেকে তিনি একজোট করার চেষ্টা করছেন, কারণ এখন কোনটা যে আসল দল সেটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু ফিরহাদ হাকিম বলেছেন যে দল তাকে এরকম কোনো দায়িত্ব দেয়নি। কিন্তু যে সাক্ষাৎটাকে ওই সৌজন্যের মোড়ক দিয়ে ফিরহাদ হাকিম বিতর্কের বাইরে রাখার চেষ্টা করলেন, ঋতব্রতর সঙ্গে তার সেই সাক্ষাৎটা কি এতটাই নিরামিষ? একটা কথা বলুন তো, মুসল পর্বে সৌজন্য সাক্ষাৎ বলে কিছু হয় নাকি? একথা আমাদের বিশ্বাস করে নিতে হবে। আর আমরা যদি বা বিশ্বাস করে নিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করাতে পারবেন ফিরহাদ হাকিম, নাকি তাকে আর বিশ্বাস করানোর কোনো দায় বা সৌজন্য তার কাছে আর পড়েনি? ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক, প্রাক্তন পুরপিতা, প্রাক্তন মেয়র ইন কাউন্সিল, প্রাক্তন মেয়র, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি যদি কারুর সঙ্গে কোনো কথা বলে থাকেন, কি কথা বলেছেন সেটা না জেনে আমি কোনো মন্তব্য করব না। তবে তারপরে বেরিয়ে ফিরহাদ হাকিমের আমার সঙ্গে দেখা হয়, বেশ কিছু কথা হয়, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। এখন বিধায়ক পদে আছেন, বিধানসভায় স্থায়ীভাবে আসতে পারে। এবার ফিরহাদ বাবু এসে লবিতে বসবে, না চিফ মিনিস্টারের যেদিকে বসার জায়গা আছে সেখানে যাবেন, না তাদের এলওপি যেখানে বসার জায়গা আছে সেখানে যাবে, সেটা তিনি ডিসাইড করতে পারেন। কিন্তু ঢুকি যে লেফট টার্ন নিল কেন, লেফট দিকে টার্ন নিয়েছে কেন, সেটা জিজ্ঞাসা করতে হবে, তাকে তিনি বলতে পারবেন। কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিধায়ক ববিদা এসেছিলেন। আর ববিদা অনেকক্ষণ আমাদের ওখানে, আমাদের সঙ্গে অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে, ববিদা অনেকক্ষণ ছিলেন। তো আমরা চাই যে ববিদা যখনই বিধানসভায় আসবেন আমাদের সাথে ববিদার এরম যেন ইন্টারাকশন হতে পারে। তো স্বাভাবিকভাবে আমি এর বেশি কিছু আজকে বলছি না। মাননীয় স্পিকার, মানে এখন তো আর আলাদা করে সিগনেচার হবে না, আলাদা করে চিঠি দিতে হবে। তো সেটা মাননীয় স্পিকার যখন আসবেন, আরও যারা চিঠি দিতে চান যারা সেটা আমরা আলোচনা করে। আর আমি চিঠি এখন ওরমভাবে, যেহেতু আমি কালেকটিভের কথা সবসময় বলি, আমরা সবাই কালকে আমাদের অনেকে হয়তো আসবে। এইটা হচ্ছে রাজনীতির মজা, জানেন তো। আপনি কুণাল ঘোষের কথাটা শুনুন আর ঋতব্রতর কথাটা শুনুন। কিছুই বলছি না এখন বলে বলার বাকি কি রাখলেন? কুণাল ঘোষ বললেন বেরিয়ে আসার পর ফিরহাদ হাকিমের সঙ্গে তার কথা হয়েছে, অথচ তার ভিত্তিতে তিনি কোনো কথা বলবেন না। আর এটা তো পরিষ্কার, যদি বলার থাকতো বলে দিতেই পারতেন যে ফিরহাদ হাকিম বলেছেন, আর ওরকম কোনো ব্যাপার নেই, ঘটনাচক্রে হয়েছিল। বললেন না তো। আর ঋতব্রত তিনি বললেন যে পরের কথা পরে, এসছিলেন টেসছিলেন, ঠিক আছে, পরের কথা পরে বলে কি বললেন, চিঠি এরপর যে যখন চান দিয়ে দেবেন আর কি, পরে স্পিকার থাকলে, যেদিন স্পিকার থাকবে তখনই চিঠি দেবেন। এটা হচ্ছে মজা। এই একটা ভাবনা চিন্তা চাল, একটা সুন্দর খেলা। এই ঋতব্রতর ঘরের দরজাটা কিন্তু ওই বললাম না, খুব ইন্টারেস্টিং। মানে দরজা হচ্ছে এখন সব থেকে ইন্টারেস্টিং প্রতীক আর কি। যেরকম শোভনদেবের জন্য দরজা খোলেনি, ঋতব্রতর জন্য খুলেছে। যেরকম বিজেপি তৃণমূলের ভাঙনের জন্য দরজা খুলে দিয়েছে, এখনও বোঝা যাচ্ছে, কিন্তু নিজেদের দরজাটা এখনও সরকারিভাবে খোলেনি। এনডিএর দরজা আবার খুলেছে। ঠিক সেরকম আরেকটা দরজাও খোলা রয়েছে, ভবানী ভবনের ইন্টারোগেশন রুমের দরজা। বিধানসভায় স্বাক্ষর জালিয়াতির তদন্তকারী অফিসাররা সেখানে নিয়মিত বসছেন এবং
ডাকও পাচ্ছেন লোকজন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেরকম আজ বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসেছিলেন, কিন্তু সন্দীপন সাহা যেভাবে ওই ফিরহাদ হাকিমকে টেনে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভবানী ভবনের ওই ঘরে নিয়ে যাওয়ার মতো কাউকে এখনো পাওয়া যাচ্ছে না, জানেন তো। এবার কেউ সন্দীপনের মতো এরপরে টেনে নিয়ে যাবেন কি না সেটা আমরা জানি না। আজও হাজিরার তারিখ ছিল অভিষেক দিল্লিতে। আগের বার সোনারপুরে গিয়ে ডিমের আঘাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থতার কারণ দেখিয়ে যাননি। আজ দিল্লিতে ওই বৈঠকের বাহানায় যাননি। সন্দীপন সাহার মতো ক্ষেত্রে মানে ওই রকম আর কি। সিআইডি অফিসাররা আজও গিয়ে আবার নেমন্তন্ন করে চিঠি দিয়ে এসছেন। পরের শুনানিতে অভিষেকের কোন দরকার পড়ে বা আদৌ পড়ে কিনা, বা অন্য আর কি কি থাকে নাকি, দরজাটা খোলা দরজায় ঢুকতে দেখা যায়, দেখা যাক। শুনছি, ওই বললাম যে ওই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বৈঠকে তোলার চেষ্টা করেছিলেন, যেটা কেউ একটা পাত্তা টাত্তা দেননি। তবে হ্যাঁ, অভিষেকের ঘনিষ্ঠদের ওপরেও যে নজর রাখা হচ্ছে, যেরকম জাহাঙ্গীর খান, সেটাও তো বোঝা যাচ্ছে। ডায়মন্ড হারবার মডেলের এক একজন মডেল ক্যারেক্টার। ফলতার নির্বাচনের আগেই নাম প্রত্যাহার করেছিলেন, কিন্তু মামলা সেটা তো প্রত্যাহার হয়নি, তাই তিনি নেপালে চলে যাচ্ছিলেন। খুব ইন্টারেস্টিং, জানেন তো। এত জায়গা থাকতে নেপাল কেন? বাংলাদেশে যেতে পারতেন, কিন্তু বাংলাদেশে কি যেতে পারতেন? তিনি তো খাতায় কলমে এখনও বাংলাদেশি অনুপ্রবেশকারী নন। তার মানে সেক্ষেত্রেও তাকে বেশি করে উৎসাহ নিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো, সেটাও থাকবে না। আর তিনি যখন অনুপ্রবেশকারী নন, তখন তাকে রাজ্য পুলিশের STF যেতে দেবেই বা কেন? নেপালের সীমান্ত থেকে ধরে এনেছে। কি বৈপরীত্য, তাই না? বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেতে চাইছে না, আর তৃণমূল নেতারা থাকতে চাইছেন না। কাউন্সিলর সুশান্ত ঘোষ রাজ্য ছেড়ে চলে গেছেন। জাহাঙ্গীর খান, তিনিও নেপালে চলে যাচ্ছিলেন। আমাদের এখান থেকে ওই বলে না, ব্রেন ড্রেন হচ্ছে, সব মেধাবীরা আমাদের রাজ্য ছেড়ে চলে গেছেন গত 15-18 বছরে। ভাবপুর বিভিন্ন শ্রমিকরা, তারা বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করতেন, কেউ মাছ ধরতেন, কেউ কৃষিকাজ করতেন, তারা সবাই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্য ছেড়ে চলে গেছেন। এটা যে আসলে একটা ট্রেন্ড ছিল ওই তৃণমূল আমলে, সেটা তাদের নেতাদের ওই বাইরে চলে যাওয়ার বহর দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, STF তো ধরে নিয়ে চলে এসছে জাহাঙ্গীর খানকে। ফলে দুটো জিনিস বোঝা গেছে, একটা জিনিস বোঝা যায়নি। দুটো জিনিস বোঝা যাচ্ছে যে, এক, জাহাঙ্গীর খান এখানে থাকলে তিনি আর নিশ্চিন্তে থাকতে পারবেন না, তার জন্য অন্য কোনো দরজা টরজা খুলে যাবে হয়তো, সেই ভয় পেয়েই রাজ্য ছাড়ছিলেন, এটা সুনিশ্চিত বোঝা গেছে। আর দুই, জাহাঙ্গীর খান তিনি বাংলাদেশি নন, ওই জন্য বাংলাদেশের দিকে যেতে চাইছিলেন না। তাহলে নেপালে যাচ্ছিলেন কেন, এটাই বোঝা যাচ্ছে না। লোকজন কি বলছে জানেন? নেপালে নাকি তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করার পরিকল্পনা করেছিলেন, ছেলেকে স্কুলে ভর্তি করবেন, ওখানেই সংসার পেতে থাকবেন, ইত্যাদি ইত্যাদি। এবার প্রশ্ন করুন, খরচটা কে জোগাতো? এটা তো সত্যি যে ওখানে গিয়ে, অবশ্য এটা সবাই বিশ্বাস করেন যে এখন বিভিন্ন জায়গায় ঢুকলে, মানে তৃণমূল নেতাদের বাড়ি ফাড়িতে ঢুকলে যে পরিমাণ টাকা পয়সা বাড়িতেই পাওয়া যাচ্ছে, কারোর খেতে পোতা থাকছে, কারোর বাক্সে থাকছে, তো সেরকম আরও অন্য কোথায় যেগুলো আছে সেগুলো কে না জানে, থাকতেই পারে, হয়তো খরচ উঠতো। কিন্তু লাগে টাকা দেবে গৌরী সেনের মতো আরও কেউ কি নেপালে ছিল, যারা তাকে আশ্রয় দেবে, টাকা পয়সা দেবে, এরকম কোনো বন্দোবস্ত হয়ে গেছিল? দেখুন, এখানেই সব থেকে বড় প্রশ্নটা, এই নেপালে যাওয়ার কথা থেকেই আমাদের মাথায় ঘুরছিল। নেপালে আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম, ওই নেপালের মাটির থেকেই পাকিস্তানের ISI তারা ভারতের বিমানটাকে অপহরণ করিয়েছিল। মানে ওখানে ওদের একটা শক্তি আছে বলে ধরতে হবে। এবার জাহাঙ্গীর কি ISI ছাপ মারা হয়ে গেছে নাকি? তাই যদি হয় তাহলে তো ডায়মন্ড হারবার মডেলেও ISI এর ছাপ পড়ে যাবে। এমনিতেই ওয়াই চ্যানেলের ধর্নায় ওসমান হাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দেশদ্রোহের ছাপ পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের হয়েছে।
ফলতার মানুষ অবশ্য বলছেন যে জাহাঙ্গীর শুধু দেশদ্রোহী নয়, সে মানবতার শত্রু। জাহাঙ্গীর গ্রেফতার হতেই তার ফলতার পার্টি অফিস লুট করে নিয়েছে সাধারণ মানুষ। লুট বলা অবশ্য ঠিক না, বলতে পারেন চোরের ওপর বাটপাড়ি। ত্রাণের সামগ্রী স্তূপীকৃত করে রাখা ছিল, যেগুলো মানুষের পাওয়ার কথা ছিল এতদিনে সাধারণ মানুষ নিয়ে চলে গেছেন। আর জাহাঙ্গীর খানের জন্য চার্জশিট দিয়ে গেছে।